হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর বাংলা পড়াবো। পাড়াগার দুপোহর ভালোবাসি এই কবিতাটা। কবি হচ্ছে জীবনানন্দ দাশ। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করে দেখবে না বা থেমে যাবে না। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা একটু দেখার সুযোগ পায়। আর একটা লাইক তো তোমাদের কাছে পেতেই পারি। ঠিক আছে, দেখো কবি সম্বন্ধে একটু তোমাদের পরিচয় করে দিই। রবীন্দ্র পরবর্তী বাংলা কাব্যজগতের একজন স্মরণীয় কবি হলেন জীবনানন্দ দাশ। বাংলাদেশের বরিশালে 1899 খ্রিস্টাব্দে 17 ফেব্রুয়ারি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন। জীবিকার জন্য তিনি বিভিন্ন কলেজে ইংরাজি সাহিত্যের অধ্যাপনা করেছেন। তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ঝরা পালক, 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল ধূসর পাণ্ডুলিপি, সাতটি তারা তিমির, বনলতা সেন, রূপসী বাংলা। আর এই পাড়াগায় দুপোহর ভালোবাসি কবিতাটি কাব্যগ্রন্থ হচ্ছে এই রূপসী বাংলা। তাহলে দেখো তোমাদের কবিতাটি আমি পড়াচ্ছি। কাব্যগ্রন্থ হচ্ছে রূপসী বাংলা। দেখো আমি পড়াচ্ছি তোমাদের। পাড়াগার দুপোহর ভালোবাসি, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে। পাড়াগা মানে হচ্ছে গ্রাম, আর দুপোহর মানে দুপুরবেলা। তাহলে পাড়াগা দুপোহর ভালোবাসি, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে। এখানে কবি বলেছেন যে কবি ভালোবাসেন তার জন্মভূমির দুপুরবেলাকে। দুপুর মানে হচ্ছে দুপুরবেলাকে। দুপুরবেলার সেই স্মৃতিভরা রোদের গন্ধ বা ঘ্রাণ যেন এখনো তার চেতনায় জেগে আছে। স্বপ্নের কোনো গল্প কি কাহিনী, কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে, আহা কেউ তাহা জানে না কো, কেবল প্রান্তর জানে তাহা, আর ওই প্রান্তরের শঙ্খচিল। তাহলে প্রান্তর মানে হচ্ছে মাঠ, আর শঙ্খচিল মানে হচ্ছে সাদা বুক চিল বিশেষ, তার যা যে চিলগুলোর বুকটা সাদা। তাহলে এখানে কবি বলেছেন যে সেই সব দুপুরবেলার কত সব গল্প কাহিনী, কত সব স্বপ্ন ঘিরে আছে তার হৃদয়ের ভাঁজে ভাঁজে, তা তো আর কারো জানার কথা নয়। শুধু জানেন কবি আর জন্মভূমির প্রান্তর। প্রান্তর মানে মাঠ, ওই প্রান্তরের শঙ্খচিল বা ওই মাঠের শঙ্খচিল। তাহাদের কাছে যেন এ জন্মে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয়। কবি বলেছেন যে এদের কাছে থেকে কবির মনোজগৎ জন্ম জন্মান্তর ধরে হৃদয়ের কথা শিখেছে। স্বপ্নে যে বেদনা আছে শুষ্ক পাতা শালিকের স্বর, স্বর মানে হচ্ছে কণ্ঠধ্বনি। ভাঙা মঠ নকশা পেরে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায়। তাহলে নকশা পেরে মানে হচ্ছে পাড়ে নকশা করা আঁচল আছে, পাড়ে যে নকশা করা আঁচলটা আছে সেটা বুঝিয়েছেন। আর মঠ হচ্ছে সন্ন্যাসীদের থাকার জায়গা। তাহলে কবি এখানে কি বোঝাতে চেয়েছেন? বলেছেন যে কবির স্বপ্নে রয়েছে অনেক বেদনার ছোঁয়া, যে সেগুলি যেন জীবন থেকে একে একে সরে যাচ্ছে। যেমন ঝরে যায় শুষ্ক পাতা, শালিকের স্বর, দূরে সরে যায় ভাঙা মঠের স্মৃতি, অথবা দুপুরে রোদে নকশা পেরে শাড়িখানা পরেছিল যে মেয়েটি হলুদ পাতার মতো, সেও সরে গিয়েছে কোনো কারণে। জলসিঁড়িটির পাশে আসছে, শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন, বুনো চালতার জলে তার মুখখানা দেখা যায়। তাহলে এখানে জলসিঁড়িটি মানে হচ্ছে বাংলাদেশের একটা নদীর নাম, আর ছন্দহীন মানে হচ্ছে এলোমেলো।
তাহলে এখানে কি বলেছে, জলশ্রীটির পাশে ঘাসে শাঁখাগুলো নুয়ে আছে বহুদিন, ছন্দ যেন বুনো চালতার, জলে তার মুখখানা দেখা যায়। এখানে কবি বলেছেন যে দুপুরের স্মৃতি রোমন্থন করতে গিয়ে কবির চেতনায় ভেসে ওঠে জলশ্রী নদীর পাশে ঘাসের ওপর শাঁখা নুয়ে বহুদিন ধরে থাকা ছন্দহীন বুনো চালতা গাছটির কথা কবি বলেছেন। ডিঙিও ভাসিছে কার জলে, মালিক কোথাও নাই, কোনো দিন এই দিকে আসিবে না আর, ঝাঁঝরা ফোবরা আহা ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে, পাড়াগার দুপোহর ভালোবাসি, রৌদ্রে যেন ভিজে বেদনার, গন্ধ লেগে আছে আহা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। এখানে ডিঙি মানে হচ্ছে ছোট নৌকা, আর ঝাঁঝরা ফোবরা মানে হচ্ছে জীর্ণ, আর ছন্দহীন মানে হচ্ছে এলোমেলোভাবে, আর হিজল মানে হচ্ছে এক ধরনের গাছ যা জলের ধারে জন্মায়। তাহলে এখানে কবি বলেছেন ডিঙিও ভাসিছে কার জলে, মালিক কোথাও নাই, কোনো দিন এই দিকে আসিবে না আর, ঝাঁঝরা ফোপড়া আহা ডিঙির তীরে বেঁধে রেখে গিয়েছে হিজলে, পাড়াগার দুপোর ভালোবাসি, রৌদ্রে যেন ভিজে বেদনার, গন্ধ লেগে আছে আহা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। এখানে কবি বলেছেন যে কার যেন পুরনো ঝাঁঝরা ফোপড়া একখানা ডিঙি নৌকা নদীর তীরে হিজল গাছে পড়ে আছে বহুদিন ধরে, মালিকের কোনো খোঁজ নেই, আর কোনো দিন আসবে না ডিঙির মালিক, রোদে ভেজা বেদনার্ত দুপোহর দিগন্ত আকাশের নিচে কেঁদে চলেছে। এই পাড়াগার দুপুরবেলাকে কবি মনোপ্রাণ উজাড় করে ভালোবাসেন। এটা হচ্ছে একটা সনেট জাতীয় কবিতা, এটা 14টা লাইন আছে, তোমরা দেখে নেবে, তোমাদের বইটা বার করবে। এটা একটা সনেট কবিতা, 14 লাইনের কবিতা। এটাই ছিল এই কবিতাটার বিষয়বস্তু। তোমরা তোমাদের বইটা বার করবে, আমার ভয়েস শুনে শুনে লাইন বাই লাইন বুঝে নেবার চেষ্টা করবে, আর পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি, এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা একটু দেখার সুযোগ পায়, আর একটা লাইক তো পেতেই পারি তোমাদের কাছ থেকে। ঠিক আছে, আজকে এখানেই আমার ভিডিওটা শেষ করলাম।